আসসালামু আলাইকুম। জার্মান ভাষা শিক্ষার A1 কোর্সের আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পোর্টেন্ট তাদের জন্য যারা A1 এবং B1 টা সহজে পাস করতে চায়। আজকের ভিডিওতে যদি আপনার কোথাও বুঝতে না পারেন এবং এটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনি একটা বাক্যও ঠিকমতো লিখতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সাবজেক্ট ওয়াইজ জার্মান ভাষায় ভার্ব গুলো পরিবর্তিত হয়। সো এটাকে বলা হয় ভার্ব কনজুগেশন। এই কনজুগেশনটাতে যদি আপনার দুর্বলতা থাকে তা সেন্টেন্সও গ্রামাটিক্যালি কারেক্ট লিখতে পারবেন না। যে কারণে A1 এবং B1 পাস করার জন্য আজকের ভিডিওটা অত্যাবশ্যকীয়। ভার্ব কনজুগেশন বলতে আমরা যেটা বুঝতেছি যে ভার্ব গুলো থাকবে সেই ভার্ব গুলো সাবজেক্ট ওয়াইজ কিভাবে পরিবর্তিত হয়। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, ইংলিশ নিয়েছি, বাংলা নিয়েছি, তার সাথে আমি জার্মান নিয়েছি যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। এখানে ফার্স্ট পারসন ছিল আই, এখানে ইংলিশে হয়েছে গো, ভার্বটা ছিল গো, গোটাই রয়ে গেছে। আর বাংলায় হলো আমি যাই, জার্মান হলো ইস গে হে। এখানে আমি একটু মার্কিং করে লিখে দিয়েছি যেটা ইয়েলো মার্ক। এটা হলো অ্যাডিশনাল যেটা আমরা পরে আলোচনায় যাব, এখন ডিটেইলসে যাচ্ছি না। ইউ গো, উই গো, হি গোজ। এখানে লক্ষ্য করেন ইংলিশের ক্ষেত্রে আই, ইউ অ্যান্ড উই মানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে কিন্তু ইংলিশের ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। ভার্বটা সব জায়গাতেই গো ছিল। কিন্তু যখন আমরা বাংলাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যাই, তুমি যাও, আমরা যাই, সে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ভিতরেও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর ইংলিশের ক্ষেত্রে দেখেন যখন থার্ড পারসনে চলে আসতেছেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানেও কিন্তু হি গোজ এখানেও পরিবর্তন হয়ে যাচ্ছে। বাংলায়ও আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হয়ে যাচ্ছে। আর জার্মান ভাষায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটাতেই পরিবর্তন হয়ে গেছে। মানে ইংলিশের ক্ষেত্রে দেখেন অনলি একবার পরিবর্তন হয়েছে এই ৪ টার ক্ষেত্রে। বাংলায় ২ বার পরিবর্তন হয়েছে। জার্মান ভাষায় দেখেন প্রতিটা ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। সাবজেক্ট পরিবর্তনের সাথে, সাথেই আমার ভার্ব পরিবর্তন হয়ে গেছে। এই লেকচারের উদ্দেশ্য কিভাবে ভার্ব গুলো পরিবর্তিত হচ্ছে সাবজেক্ট অনুসারে। এটাই হলো মূলত ভার্ব কনজুগেশন। আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। তো এখানে যেটা আমরা লক্ষ্য করলাম যে জার্মান ভাষায় প্রতিটা ভার্বের সাথেই কিছু একটা যোগ হচ্ছে। একটা সাফিক্স প্রতিটা ভার্বের সাথে যোগ হচ্ছে যেটা আমরা পরবর্তী স্লাইডগুলো দেখব। আর এখানে আমরা এক্সাম্পল হিসাবে যে ভার্বটা জার্মান ভার্ব নিয়েছিলাম সেটা হলো গেহেন। যখনই আপনি ভার্ব কনজুগেশন শিখতে যাবেন তখনই আপনার একটা জার্মান সাইটের হেল্প নিতে হয়। যেমন জার্মান ভার্ব কনজুগেশন শিখতে হলে আপনার এই রিভার্সো যে সাইটটা আছে reverso.net এই সাইটটার সাপোর্ট নিতে হবে আপনার অনেক ক্ষেত্রেই ভেরিফিকেশনের জন্য যে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ভার্ব কনজুগেশন করতে পারতেছেন কিনা। একসাথে আপনি প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট টেন্স এর কনজুগেশন গুলো একসাথে আপনি এই সাইটটাতে দেখতে পারবেন। যে কারণে এই সাইটটা আপনাকে ফলো করতেই হবে। পরবর্তী স্লাইডে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সো এখানে আমরা যেটা করেছি যে জার্মান ভাষায় যে ভার্ব গুলো আছে সেই ভার্ব গুলোকে ৩ টা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো উইক ভার্ব, স্ট্রং ভার্ব, আরেকটা হলো মিক্সড ভার্ব। যদিও আমি এখানে কিন্তু ইন ডিটেইলস এ যাব না সবগুলো ভার্ব গ্রুপ ধরে এটা নিয়ে আমি এটুর পারফেক্ট টেন্স এর ইন ডিটেইলস আলোচনা করেছি এবং সেখানে উইক ভার্ব, স্ট্রং ভার্ব, মিক্সড ভার্ব নিয়ে আলোচনা করেছি। এখন উইক ভার্ব গুলো হলো যেগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন, একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে যেটা খুব বেশি চেঞ্জ হয় না। আর স্ট্রং ভার্বের ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট নিয়ম ফলো করে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আলফাবেট গুলো ভাওয়েল দিয়ে পরিবর্তিত হয়ে যায়। সো এখানে আমরা আবারও আরেকটা এক্সাম্পল নিয়েছি যেটা প্রেজেন্ট টেন্সে নিয়েছি। এক্ষেত্রে আমার ভার্বটা হলো স্পিলেন। স্পিলেন মানে হলো খেলা করা। স্পিলেন। সেই স্পিলেনটা কিভাবে পরিবর্তিত হয় কনজুগেশনে সেটা আমরা এখানে দেখিয়েছি। এটাই কিন্তু কনজুগেশনের শেষ না। মানে এর পরবর্তী স্লাইডগুলোতে আমরা আরো ডিপলি আলোচনায় যাব। সো এখানে আমি একটা ভার্ব নিয়েছি যেটা হলো স্পিলেন। আর এখানে আমরা সবগুলো পার্সোনাল প্রোনাউন নিয়েছি। আপনারা জানেন যে গত পর্বে আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। আমার মনে হয় এখানে ডিটেইলস আলোচনার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলেছিলাম যে পার্সোনাল প্রোনাউন গুলো যেন আপনারা মুখস্থ করে ফেলেন এবং কিভাবে করবেন সেটাও বলে দিয়েছিলাম। মানে ইস, ডু, এয়ার, জি, এস, বিয়ার, ইয়ার, জি, জি। এইভাবে আপনি অনেকবার প্র্যাকটিস করে এটাকে অবশ্যই আপনি মনে রাখবেন। ইস, ডু, এর, জি, এস, বিয়ার, ইয়ার, জি, জি। তাহলে আপনার এই পার্সোনাল প্রোনাউনের কনফিউশন গুলো চলে যাবে। আর বাংলা মিনিং গুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা কনজুগেশন করব। ইস স্পিলে, ডু স্পিলস,
এর জি এস স্পিল্ড বিয়ার স্পিলেন ইয়ার স্পিল্ড জি অ্যান্ড জি স্পিলেন। এখানে যে বিষয়টা আপনারা অলরেডি লক্ষ্য করেছেন, যে কারণে আমি এখানে কালার দিয়ে মার্কিং করে দিয়েছি, ইএসটিটি ইএনটিইএন, মানে যদি আপনি এই সবগুলো পার্সোনাল প্রোনাউন এই সিকোয়েন্সে মনে রাখেন তাহলে আপনার এখানে একটা প্যাটার্ন দাঁড়াচ্ছে ইএসটিটি ইএনটিইএন। আর সব জায়গাতে আপনারা এই রেড মার্কিং যে অ্যালফাবেট গুলো সেগুলো বাদ দিলে আপনারা কিন্তু একটা বিষয় এখানে লক্ষ্য করে থাকবেন, সেটা হলো স্পিল, SPIEL। এই পার্টটুকু কিন্তু সব জায়গাতেই সেম, মানে আপনার পার্সোনাল প্রোনাউন যেটাই থাকুক না কেন এটা কিন্তু সব জায়গায় সেম, যেটাকে বলা হয় স্টিম, মানে ইংলিশে বলা হয় স্টিম, জার্মান ভাষায় বলা হয় স্টাম, মানে একটা ভার্বের স্টিম। সো এই ভার্বের যে স্টিম স্পিলেন যে ভার্ব, সেটার থেকে যদি আপনি ইএনটা কেটে দেন যে অংশটুকু থাকে সেটা হলো স্টিম, যেটা নিয়ে আমরা পরবর্তী স্লাইডে আরো ডিটেলসে যাব। স্টাম, স্টামের সাথে যদি ইএসটিটি ইএনটি ইএন যোগ করে দেন তাহলেই মূলত পার্সন অনুসারে আপনার ভার্বটা পরিবর্তিত হয়ে যায়। পরবর্তী স্লাইডে আমরা স্টাম নিয়ে ইন ডিটেলস আলোচনা করব, যেন আপনারা স্টামের কনফিউশনটা এখান থেকে ওভারকাম করতে পারেন। স্টামটা হলো, যেটা আমরা আগেই বলেছি, কোনো ক্রিয়ার যে ইনফিনিটিভ যে রূপটা থাকে, যেমন প্রিভিয়াস স্লাইডে আমরা নিয়েছিলাম একটা ভার্ব স্পিলেন, সো যে ইনফিনিটিভ ফর্মটা ছিল সেটা হলো স্পিলেন। আর এখানে অ্যাডিশনালি যেটা আপনার জানাটা জরুরি, জার্মান ভাষার যে মোস্টলি যে ভার্বগুলো আছে সেগুলোর শেষে ইএন থাকে। মানে আপনি একটা ভার্বকে কিভাবে ডিফাইন করবেন, ডিফাইন করতে গেলে আপনি দেখবেন ওর শেষে ইএন আছে কিনা। স্পিলেনটা হলো এখানে আমার ভার্ব, এখানের যে ইএনটা আছে এই ইএনটাকে যদি আমি বাদ দিয়ে দেই যে অংশটুকু থাকে সেটা হলো স্টাম। এখানে আমরা স্পিলেন যে ভার্বটা নিয়েছি তার ইনফিনিটিভ ফর্মটা হলো স্পিলেন, আর এর স্টিমটা হলো স্পিল, মানে ইয়েন সারা, আবারও বলছি ইয়েন সারা, সেটা হলো স্টিম। আর এখন যদি আমরা কনজুগেশন করি, স্টিমটাকে ঠিক রাখবো, যেমন ইস স্পিলে, ইসের রেসপেক্টে এখানে একটা অ্যাডিশনালি ই চলে আসবে, মানে ইয়েনটা কাটা যাবে, তার সাথে একটা ই চলে আসবে, মানে ইস স্পিলে, টাম প্লাস ই চলে আসতেছে। তারপরে ডু স্পিলস, স্টাম প্লাস এসটি চলে আসতেছে। তারপরে এয়ার স্পিল্ড, টাম প্লাস এখানে টি চলে আসতেছে। মূলত এইভাবেই পরিবর্তনগুলো হয়ে থাকে। যেমন এখানে স্পিল হলো ভার্ব স্টিম, এর শেষে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী আমরা ইএসটিটি ইত্যাদি যোগ করেছি, যোগ করে মূলত ভার্বের পরিবর্তনটা হয়েছে। আশা করি এখান থেকে স্টিম কি জিনিস সেটা বুঝতে পেরেছেন। আরো সহজভাবে যদি আমি আবারও বলি, জাস্ট আপনার ভার্ব থেকে ইএনটা কেটে দিবেন, যে অংশটুকু থাকে সেটাই হলো স্টিম। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, এখানে একদম ডিটেইলস যে ভার্ব কনজুগেশন সেটা আমরা এখানে দেখাবো। এখানে আমরা একটা ভার্ব নিয়েছি যেটা হলো গেহেন। এখন গেহেনটা কিভাবে পরিবর্তিত হয় পার্সোনাল প্রোনাউন অনুসারে সেগুলো আমরা দেখব। গেহেন থেকে যদি আমরা ইএনটাকে কেটে দেই তাহলে স্টিমটা হয় গে, গে এ হা, এখানে দেখতে পাচ্ছেন স্টিমটা হলো গে। এর সাথে আমার ইএসটিটি ইএনটিএন, এটা হলো একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, জাস্ট লাইক পার্সোনাল প্রোনাউন আমি যেভাবে মুখস্থ করতে বলেছিলাম, ইস টু এর জি এস বিআর ইয়ার জি জি। আর এই জিটা তো আপনারা জানেন যে ফর্মাল এবং এটাকে ক্যাপিটালে লিখতে হয়। আর এই জিটা হলো দে, মানে তারা। এখানেও আপনারা মনে রাখবেন ইএসটিটি ইএনটিএন, ইএসটিটি ইএনটিইএন, ইএসটিটি ইএনটিইএন। আবারও বলছি ইএসটিটিইএনটিইএন, এখানে মনে রাখবেন। আর এখানে কিছু সিমিলারিটি আছে যেটা আমি একটু পরে আপনাদের ডিসক্লোজ করে দেব, যেটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সবগুলো মনে রাখতে হবে ব্যাপারটা তেমন না। এখানে লক্ষ্য করুন, ইস গেহে, ডু গেস্ট, এর জিএস গেট, বিয়ার গেন, ইয়ার গেট, জি অ্যান্ড জি গেন। যেটা সবসময় আসলো স্টিম প্লাস এ, স্টিম প্লাস এসটি, স্টিম প্লাস টি, স্টিম প্লাস ইএন, স্টিম প্লাস টি, স্টিম প্লাস ইএন, যেটাই আমরা এখানে লিখে দিয়েছি আপনাদের বিস্তারিত বোঝার জন্য। আর এখানে যে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, এয়ার জি এস অ্যান্ড ইয়ার, এই দুইটার কনজুগেশন অ্যাবসলুটলি সেম। এয়ার জি এস গেট, ইয়ার গেট, তার মানে আপনার 3 অ্যান্ড 5, 3 অ্যান্ড 5 কিন্তু অ্যাবসলুটলি সেম, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। ইএসটিটিইএনটিএন, যে কারণে এই সিকোয়েন্সেই মনে রাখতে হবে, ইস টু এয়ার জিএস বিআর ইয়ার জি জি,
ESTT, ENTN। আপনারা যদি এই সিকোয়েন্সে প্রোনাউন এবং ESTT, ENTN কয়েকবার লিখে ফেলেন, তাহলে কিন্তু আপনারা যেকোনো ভার্বকে কনজুগেট করতে পারবেন। এটা খুবই সহজ এবং সিম্পল একটা ট্রিক্স, বাট খুবই ইফেক্টিভ। সো এখানে যেটা বলছিলাম যে আমার ৩ নাম্বার এবং ৫ নাম্বার এটার কনজুগেশন হলো সেম। যদি ERGS এর কনজুগেশন জানা থাকে, ER এর কনজুগেশন আপনার জানা। আর যেটা আরেকটা ইজি ওয়ে সেটা হলো যখন আপনি প্লুরাল ফর্মে যাবেন, প্লুরাল ফর্মে কোনো কনজুগেশন হয় না। মানে ইএন থাকা মানে কিন্তু ওটা ভার্বের বেস ফর্ম। যেমন এখানে ভার্বের বেস ফর্ম ছিল গেন। যখনই আমার প্লুরাল ফর্মে চলে আসতেছে তখন কিন্তু সেটা গেনই থেকে যাচ্ছে। এটা কিন্তু আরেকটা ট্রিক্স যে আপনাকে ইএসটি, টিএন, টিএন না হলেও আপনি এটাকে করতে পারতেছেন। কারণ এখানে ভার্বের ইনফিনিটিভ ফর্মটাই বসে যাচ্ছে। যেমন বিয়ার, গেন অ্যান্ড জি, জি মানে হলো এই জিটা মানে হলো তারা, জি গেহেন, এখানেও ইএন। আর এই জিটা হলো ফর্মাল, যেটা আমরা আগেও আলোচনা করেছি। এটা মানে হলো আপনি, মানে কারো যদি ভদ্রভাবে কথা বলতে চান অথবা কারো পোলাইটলি রিকোয়েস্ট করতে চান অথবা আননোন কেউ, সিনিয়র কেউ, এই ধরনের ক্ষেত্রে মূলত এই জিটা ব্যবহার করা হয়। তখন জি গেন মানে তখনও ভার্বের ইনফিনিটিভ ফর্মটা বসে। তাহলে এখানে আমরা কিন্তু অনেকগুলো পয়েন্ট পেলাম। প্রথমত হলো যে ইস, ডু, এর, জিএস, বিআর, ইয়ার, জিজি এই প্যাটার্নে আপনারা এটা মনে রাখবেন। দ্বিতীয়ত হলো ইএসটিটি, ইএনটিএন এই প্যাটার্নটা মনে রাখবেন। তৃতীয়ত হলো এর, জিএস এর যে কনজুগেশন, ইয়ার এর কনজুগেশনটা অ্যাবসলিউটলি সেম। আবার প্লুরাল যেগুলো আছে যেমন বিয়ার, এটার সাথে কোনো কনজুগেশন করতে হয় না, ভার্বের বেস ফর্মটা বসে যায় এবং জি এটারও ভার্বের বেস ফর্ম বসে যায়। আর যদি আমি ভিন্নভাবে বলি তাহলে এই ৪ নাম্বারটা এবং ৬ নাম্বারটা সেম। মানে বিয়ার এর যে কনজুগেশন, জি এবং জি এর কনজুগেশনটাও সেম। সো এটাই ছিল মূলত ভার্ব কনজুগেশন। এখানে আপনাদের জন্য ফার্দার ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, যদিও আমরা এটা অলরেডি এখানে এক্সপ্লেইন করেছি যে ক্যানসেল, ইএন, অ্যাড, ইএসটিটি, ইএন অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। সাবজেক্ট ওয়াইজ আমার এই সাবজেক্টস গুলো বসাতে হবে। আর স্টিমটা ছিল এই ক্ষেত্রে আমরা জানি যে গিয়ে, আর ওর সাথে আমার ইএসটিটি, ইএনটিএনটা অ্যাড করতে হয়েছে। আর এখানে আরেকটু বর্ণনা করা হয়েছে যে ওয়ার্ড স্টাম্প। ওয়ার্ড স্টাম্প বলতে আমরা যেটা বুঝি ভার্বের সাথে যে ইএনটা থাকে সেই ইএনটাকে কেটে দিলেই সেটা হলো ওয়ার্ড স্টাম্প। এখানেই শেষ না, আমরা এখন একটু কঠিন আরেকটু রুলসে যাব। এখানে যেমন ইএসটিটি, ইএনটি, ইএন সবসময় আপনি ইউজ করতে পারলেন, কিন্তু অনেক ভার্বের ক্ষেত্রে আপনি আবার সেটা করতে পারবেন না। সেখানে কিছু এক্সেপশন আছে। সেই এক্সেপশন গুলোই আবার পরবর্তী স্লাইডে আমরা দেখব, যেটাও আপনাকে জানতে হবে। সো এখানে আমরা আরেকটা ভার্ব নিয়েছি যেটা হলো আর বাই 10। সরি, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, গেন না, এখানে আর বাই 10 হবে। সো এখানে আমরা যে ভার্বটা নিয়েছি আর বাই 10। সো আর বাই 10 যে ভার্বটা নিয়েছি সেই আর বাই 10 ভার্বটা থেকে যদি আপনি ইএনটা কেটে দেন আমার স্টিমটা থাকে আর বাইট। সো এটা একটা ভার্ব, এখানে একটু এক্সেপশন আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ইএসটিটি, ইএনটিএন আর বাইট যে স্টিমটা ইউজ করবেন ডু, এর, জিএস, ইয়ার, এই ক্ষেত্রে এই ৩টা পার্সনের ক্ষেত্রে যখন আপনি এই স্টিমটা ইউজ করবেন তখন এখানে উচ্চারণগত কিছু প্রবলেম তৈরি হয়। যেমন আর বাইটে, এটা ঠিক আছে, এটা উচ্চারণ মানে একটু শ্রুতিমধুর উচ্চারণ হয়ে যাচ্ছে, ইস আর বাইটে। কিন্তু যখন এসটি লাগাতে যাবেন, যেমন আর বাইট টেস্ট হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাডিশনালি চলে আসছে, যেমন আর বাইট মানে টিএসটি হওয়ার কথা। আর বাইট এটা যেমন এখানে একটা অ্যাডিশনাল লাগানো হয়েছে, যে কারণেই এটা আর বাইট টেস্ট হয়েছে। আর বাইট এই পর্যন্ত ছিল আমার স্টিম। তার সাথে যদি ইটাকে আমরা বাদ দিয়ে দেই, লজিক্যালি ইটা এখানে আসারও কথা না। আমরা গত স্লাইডে যেটা দেখিয়েছি এখানে শুধু এসটি আসার কথা। সেক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে না। সেক্ষেত্রে এখানে উচ্চারণটা হচ্ছে না, যে কারণে এখানে একটা অ্যাডিশনাল নেওয়া হয়েছে। যেমন আর বাই টেস্ট, টিইএসটি, এবং এয়ার, জিএস এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল একটা নেওয়া হয়েছে। ইয়ার এর ক্ষেত্রেও অ্যাডিশনাল একটা নেওয়া হয়েছে এটা উচ্চারণ করার জন্য। আদারওয়াইজ যেমন আর বাইট মানে এখানে ডাবল টি হয়ে যাচ্ছে উচ্চারণগত, আর আর বাইট ঠেট। সো তখন এটা একটু মিনিংফুল হয়ে যায়, যে কারণেই কিছু ভার্ব আছে যেগুলোর সাথে বিশেষ করে ডু, এর, জিএস আর ইয়ার এর ক্ষেত্রে অ্যাডিশনাল যোগ করতে হয়। এটা এক্সেপশন, এটা আপনাকে মনে রাখতে হবে। আর এই ভার্বের লিস্টটাও আমরা পরবর্তী স্লাইডে দিয়ে দিব।
যেমন ডু আর বাই টেস্ট এখানে অতিরিক্ত একটা কেন আছে? এখন এটা হলো স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন। যখন তুমি ডু দিয়ে কনজুগেট করো তখন স্বাভাবিকভাবেই এন্ডিংটা এসটি হওয়ার কথা, যেটা আমরা এখানে অলরেডি আলোচনা করেছি। এটাই ছিল স্বাভাবিক। কিন্তু যদি আমি লিখি আর বাই টিস্ট, মানে এটা যেমন আর বাই টেস্ট, এটা কিন্তু শুনতে সুন্দর লাগে। কিন্তু যদি বলে আর বাই টিস্ট, মানে এটা টিএসটি, এটা আসলে মানে উচ্চারণ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। যে কারণেই জার্মান গ্রামার প্রণেতা যারা এটাকে সহজ করার জন্য এখানে একটা রুলস সেট করে দিয়েছে। যখন কোনো স্টিম তার শেষে যদি আপনার TDMN থাকে, তো সেই ক্ষেত্রে একটা অ্যাডিশনালি যোগ করতে হবে। কোন, কোন সাবজেক্টের ক্ষেত্রে? ডু, এআরজিএস। আর এআরজিএস এবং ইআর যেহেতু সেম, সো আপনি ইআরটাকেও এখানে নিয়ে নিতে পারেন। এখানে আমরা যে নিয়মটা পেলাম, যে স্টিমগুলোর শেষে TDMN, এটা মনে রাখেন, তাহলে কিন্তু আপনি পেরে যাবেন। সো আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব। এখানে আরো কিছু আমি এক্সাম্পল নিয়েছি আপনাদের জন্য, লিস্ট আকারে এখানে দিয়ে দিয়েছি। এখানে যে ভার্বগুলো দেখতে পাচ্ছেন, এই ভার্বগুলো মূলত ডু ফর্ম এবং এআরজিএস যে ফর্ম, এই ফর্মে অ্যাডিশনালি যোগ করতে হয়। কারণ এখানে স্টিমের শেষে ডি, টি, এম, এন এগুলো থাকে, যেটা আমরা গত স্লাইডে আমরা দেখেছি। সো স্টিমের শেষে এই আলফাবেটগুলো থাকার কারণে এখানে অ্যাডিশনালি আমার যোগ করতে হয়। যেমন রেডেন, ডু রেডেস্ট, ডিইএসটি। মানে নরমালি তো রেডেন থেকে যদি আপনি ইএনটা কেটে দেন তাহলে এটা হলো আমার স্টাম্প, ডিএসটি। তখন উচ্চারণটা একটু অন্যরকম হয়ে যায়। স্টাম্পগুলো খেয়াল রাখতে হবে যে স্টামের শেষে আমার টিডিএমএন, এটাকে আবার এইভাবে আপনি একটু মুখস্থ করে ফেলবেন। টিডিএমএন ৪ বার পড়বেন, ৫ বার পড়বেন, ১০ বার পড়বেন। টিডিএমএন। যেমন আনবোর্ড টেস্ট। এখানে নরমালি আপনি উচ্চারণও করতে পারবেন না যদি এই অ্যাডিশনাল টা না অ্যাড করেন। সো এই ভার্বগুলো এট লিস্ট আপনারা মুখস্থ করে ফেলবেন। তাহলে A1 এ এই ভার্বগুলো যখন নিয়ে প্রশ্ন করা হবে অথবা এই ভার্বগুলো ইউজ করে যখন আপনি কোনো বাক্য লিখবেন তখন আপনি ভুল লিখবেন না। এগুলো ভার্বের লিস্টটা দিয়ে দিলাম যেখানে আপনার অ্যাডিশনালি যোগ করতে হয়। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে মূলত আপনাদের টাস্ক, আপনাদের জন্য হোমওয়ার্ক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোনাউন আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। ৪ টা ভার্ব নিয়েছি। এই ৪ টা ভার্বকে মূলত আপনি এখানে কনজুগেশন করবেন। প্রথমত আপনি নিজে, নিজে খাতা কলমে লিখে কনজুগেশন করবেন। যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে রিভার্সোতে গিয়ে এই ভার্বটা লিখবেন, তাহলে অটোমেটিক ও রিভার্সো কনজুগেশনটা দেখিয়ে দিবে। তখন আপনি রিভার্সোর সাথে ক্রস চেক করবেন যে আপনি আসলে ঠিকঠাক লিখেছেন কিনা। আমি লেকচারের শেষে আবারও বলছি, ভার্ব কনজুগেশনে প্রবলেম থাকলে কোনোদিনই আপনি A1 বা B1 এ পাস করতে পারবেন না। যে কারণে অনেক সময় আমি বলি যে B1 এ পাস করতে হলে আপনার A1 টা আগে ঠিক করতে হবে। A1 ঠিক না হলে B1 কোনোদিনই পাস করবেন না। আশা করি লেকচারটা বুঝতে পেরেছেন এবং পরবর্তী লেকচারে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে এবং জার্মানিতেও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।